দোষ নেই। মাহবুবের ছেলে খারাপ হতেই পারে না, শিক্ষিত ধার্মিক পরিবার। আর তাছাড়া তোমার গায়ের রং কিংবা বেটে হওয়ার জন্য যারা বিয়ে ভেঙে দিত, নাক ছিটকাতো, এই বিয়ে হলে তাদের মক্ষম জবাব দেওয়া হবে। আমার মেয়ে একটু শ্যামলার খাটো বলে তারা অনেক অপমান অবদস্ত করেছে। এবার তাদের থেকেও শিক্ষিত সুন্দর ভদ্র ছেলেকে মেয়ে জামাই করে দেখিয়ে দেব আমার মেয়ে কোনো ফেলনা নয়। সমাজের চোখে মাহবুব আলমের বড় পুত্র মহাশয়ের দোষের পাল্লার চেয়ে গুণের পাল্লাই বেশ ভারী ছিল। ছেলে যেমন উচ্চশিক্ষিত তেমন সুদর্শন, গাম্ভীর্য ও আভিজাত্যে মোড়ানো বলিষ্ঠ গড়নের এক লম্বা পুরুষকায়া। অপরিচিতা গল্পের অনুপমের মতো বলা যায়। কন্যার পিতা দেখা মাত্রই স্বীকার করিবে সে সুপাত্র। যেমন নাসিরুদ্দিন করেছিলেন, নিশা তাকে বিয়ের আগে এক ঝলক দেখেছিল। নিজে থেকে অত ফর্সা লম্বা পুরুষ তার জীবনসঙ্গী হবে ভেবেই অস্বস্তি হচ্ছিল, আর লজ্জায় কান গরম হয়ে উঠছিল। নিষাদকে যেদিন বিয়ে করতে এলো দিনটি ছিল ৫ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ। মারাত্মক জ্বর মেজাজে ছিল লোকটার। মুখ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। নিষাদও পেয়েছিল অমন গম্ভীর খিটখিটে মেজাজ দেখে। তার ধারণা নিষাদকে দেখে পছন্দ হয়নি বিধায় এমন খিটখিট করছিল, আর একটু পরপর ওর সাথে গরম দেখাচ্ছিল। তবে কবুল বলার পরে সেই ধারণা পরিবর্তিত হয়েছিল। লোকটার মেজাজ খারাপের কারণ সে ছিল না, বরং ছিল সুজি মামার তেজ। বিয়ের সময় নাম শুনেছে লোকটার, মাহবুব আলমের বড় পুত্র মারওয়ান আজাদ। বিয়ে দিয়ে শেষ হলে নাসিরুদ্দিন সবাইকে ডেকে এনে মেয়ে জামাইকে দেখাচ্ছিলেন। মারওয়ানকে দেখে অনেকেই মনে মনে হিংসে করছিল। কালো বেটে মেয়ের অমন রাজপুত্রের মতো পুরুষ জুটবে কেন? নানা রকম কানাঘুষা করতে লাগলো আশেপাশের মানুষজন। এক প্রতিবেশী তো নিষাদকে বলেই বসলো। সেই প্রতিবেশীর কথাই তাল মিলিয়ে আরেকজন বলল, এরকম নানা কটূক্তি কথা যেন নিশাতের কর্ণকুহরে প্রবেশ করছিল। তখন তার বুক ওফর হয়ে যাচ্ছিল, যা আজীবন গেঁথে থাকবে হৃদয়। মানুষ খোঁচা দিতে ছাড়ে না। সমাজে কালো বেটে মোটা শারীরিক কিংবা মানসিক ত্রুটিযুক্ত মানুষের তিরস্কার করতে ছাড়ে না। যে যেভাবে পারে কথার বাণে পিষে ফেলতে চায়। মানুষকে খোঁচানোতেই সমাজের মানুষ এক পৈশাচিক আনন্দ পায়। বিয়ের রাত নিয়ে মেয়েরা নানা রকম স্বপ্ন দেখে। বাবার বাড়ি থেকে সব ছেড়ে ছুড়ে যে মানুষটার হাত ধরে আগমন ঘটে শ্বশুর বাড়িতে, সে মানুষটাকে নিয়ে নানা জল্পনা কল্পনা করে। প্রত্যেক মেয়ে কল্পনায় জীবনসঙ্গীকে নিয়ে এক প্রকার ফ্যান্টাসিতে ভোগে। বাস্তবে তেমন হয় না। পুরুষ মানুষের সাইকোলজি আর মহিলা মানুষের সাইকোলজি পুরোটাই ভিন্ন। আল্লাহ তাআলা উভয়কে এভাবেই সৃষ্টি করেছেন। তবে কিছু ক্ষেত্রে জীবনসঙ্গী বুঝতে চায় মেয়েটিকে, সময় দিতে চায় এই পরিবেশে মানিয়ে নিতে। তবে নিশাত ঠিক কোন ক্যাটাগরিতে মারওয়ান আজাদকে ফেলবে বুঝতে পারছে না। ঘরে ঢুকেই কোনো ভালো কথা নেই, কুশলাদি নেই, ডাইরেক্ট মনে বলে উঠল, এই মেয়ে, ঘুমটা দিয়ে আছো কেন? আর এসব জর্জেট পরে আমার সামনে থাকবে না, শরীর জ্বলে এসব দেখলে। গরমে পাগল হওয়ার দশা, আরেকজন বস্তা গায়ে জড়িয়ে ঘুমটা টেনে রেখেছে। অসহ্য। বিছানা থেকে নেমে দাঁড়াও, আমি বসবো। নিশাত ধমক শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। মারওয়ান ভ্রু কুচকে বলল, দাঁড়িয়ে আছো কেন? শাড়ি পাল্টে এসো। এসব তেনা পরে থাকলে ঘুম আসবে না আমার। নিশাত তার কথা মতো শাড়ি পাল্টে একটা গোল জামা পরে আসলো। মারওয়ান নিশাতকে আগাগোড়া পর্যবেক্ষণ করে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসে পড়ো? নিশাতের অনেক অস্বস্তি বোধ হচ্ছিল। একা রুমে একজন অচেনা পুরুষের সামনে থাকতে তার ভয় লাগছিল। তার উপর লোকটার ধমক, জিজ্ঞাসায় অস্বস্তিতে গাঢ় হয়ে যাচ্ছিল সে। বারবার ঘেমে উঠছিল। মারওয়ান জবাব না পেয়ে ফের ধমকে উঠলেন। নিশাত মিনমিন করে বলল, অনার্স দ্বিতীয় বর্ষে। দেখে তো মনে হচ্ছে না। সাইজ তো মনে হচ্ছে আমার হাঁটু সমান। বয়স লুকিয়েছো নাকি? কথাটাই নিশাতের কেন যেন চোখে জল এলো। ঠোঁট চেপে বলল, জি না, আমি একটু বেটেই, তাই আপনার ওরকম মনে হচ্ছে। মারওয়ান উত্তরটা কেন যেন পছন্দ হয়নি। সে আর কোনো কথা না বলে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। নিশাত হতবুদ্ধির মতো দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এ কেমন বাসর রাত! বিয়ের 2 দিনের মাথায় নিশাত বুঝতে পারল মারওয়ান আজাদ নামক লোকটা মাকাল ফল টাইপ। উপরে ফিটফাট হলেও কর্মক্ষেত্রে পুরোই ভাদাইমা। অলস প্রকৃতির, ঘর থেকে বেরোয় না বলতে গেলে। সারাদিন ঘুমায়। নিশাত নতুন বউ দেখে আগ বাড়িয়ে জিজ্ঞেসও করতে পারে না লোকটা আদেও কিছু করে কিনা। নাসিরুদ্দিন এ নিয়ে প্রশ্ন করলে শ্বশুর মশাই তাকে জানিয়েছেন মারওয়ান বর্তমানে বেকার।
কয়েকদিনের মধ্যে কাজ হবে। নাসিরউদ্দিন বন্ধুর কথায় আশ্বস্ত হয়ে মেয়ের ওয়ালিমা খেয়ে মেয়েকে নিয়ে ফিরতি নায়র আসেন। সেদিনও মারওয়ানের মেজাজ চড়া ছিল। টেবিলের উপরে গামলা ভর্তি হলুদ দলা পাকানো বস্তুগুলোর দিকে তাকিয়ে মারওয়ান মাইমুনা বেগমের দিকে চেয়ে গম্ভীর গলায় শুধালো। এটা কি রেঁধেছো মা? মাইমুনা বেগম ছেলের কঠিন চেহারার দিকে তাকিয়ে আস্তে করে বললেন, বিরিয়ানি। মারওয়ান পাতের হলুদ রঙের ভর্তা ভর্তা জিনিসগুলো হাতে নিয়ে বলল, এটাকে কোন স্টাইলের বিরিয়ানি বলে? নিশাত স্টাইল বিরিয়ানি। একটু দূরে দাঁড়িয়ে নিশাত কাচুমচু ভঙ্গিতে ফট করে বলে বসল। মারওয়ান তার দিকে শক্ত মুখে একবার চেয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ইয়ার কি হচ্ছে? এসব কি খাওয়ার যোগ্য? সারাদিন পর খেতে বসেছি, নিশ্চয়ই এসব খেতে নয়। যে রাত্রে জানে না তাকে দিয়ে রান্না করানোর মানেটা কি? রুচি তো মরে গেল। মাইমুনা বেগম তাড়াহুড়ো করে বললেন, এভাবে বলছিস কেন? মেয়েটা পানির পরিমাণ বেশি দিয়ে ফেলেছে, তাই একটু ভর্তা ভর্তা হয়ে গেছে। আস্তে আস্তে শিখে যাবে, নতুন একটু মানিয়ে নিতে হবে। অমন করিস না। মারওয়ান ধ্যাত বলে পাতের প্লেট ঢাকা দিয়ে সরিয়ে চলে গেল। নিশাত ফোপাতে ফোপাতে একপাশে দাঁড়িয়ে থাকলো। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ির মানুষের জন্য রাঁধলো, এতেই গন্ডগোল করে ফেলেছে। রান্নাটা ভালোভাবে আয়ত্ত করা উচিত ছিল তার। মাইমুনা বেগম নিশাতের মাথায় হাত বুলিয়ে বললেন, কেঁদো না, ও আবার খাবার ভালো না হলে রাগারাগি করে। খাবারের বেলায় এদিক থেকে ওদিক হলে চেঁচামেচি করে। তুমি কষ্ট পেও না। কালকে একটু মুরগির গোস্ত আছে আর ডিম ভেজে দিচ্ছি, ভাতের সাথে খাবে, তুমি নিয়ে যাও। নিশাত ভয় পেয়ে বলল, আমাকে দেখে যদি মারে? মারবে কেন? নিশাত চোখ নামিয়ে মিনমিন করে বলল, ওই যে বিরিয়ানি ভর্তা বানিয়ে তার খাওয়ার অরুচি ধরিয়েছি সেজন্য। মাইমুনা বেগম নিশাতের থুতনি উপরে উঠিয়ে বলল, বোকামি। ওর রাগারাগি চিল্লাচিল্লি ভাঙচুর পর্যন্তই সীমাবদ্ধ। গায়ে হাত তোলার শিক্ষা আমরা দেইনি। তুমি খাবার নিয়ে যাও। নিশাত তবুও বলল, আম্মা আপনি যান, আমার ভয় করে। ভয়কে জয় করতে হবে। যেহেতু সংসার করতে হবে, সেহেতু এখন থেকেই ভয়টাকে টাটা বাই বাই করে দাও। ভয় পেলে চলবে না। শাশুড়ি মায়ের সেই কথা নিশাতের কানে এখনো বাজে। তারপর থেকে ভয়কে জয় করে কিভাবে যেন 4টা বসন্ত কাটিয়ে দিল। লেখাপড়া শেষ করলো, নাহওয়ান এলো। ভাবতেই অবাক লাগে, এই কাঠখোট্টা পুরুষের সাথে তার বিবাহিত জীবনে 4 বছর শেষ। কয়েকদিন বাদে 5 বছরে পদার্পণ করবে। অতীতের স্মৃতি মন্থন শেষে জানালা দিয়ে বাহিরের আকাশ দেখায় মনোনিবেশ করলো। নাহওয়ান ছোট গোলুমোলু শরীরটা নিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে হাতের আঙুল দেখিয়ে বলল, ইন্দি বেটা। নিশাত ছেলের হাত মুখে ঢুকিয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো। খানিক পর ফোপানোর আওয়াজ পেলে নিশাত মুখ থেকে আঙুল বের করে বলল, কিভাবে ব্যথা পেয়েছো? দরজা টিপা দিতে। দরজা চিপা দেয় আবার কিভাবে? তুমি দরজার পাশে হাত কেন দিয়েছিলে? নাহন কোনো জবাব না দিয়ে ফোপাতে ফোপাতে মায়ের কোলে মুখ গুজে দিল। নিশাতের আবারও অতীতের কিছু খণ্ডাংশ চোখের সামনে ভেসে উঠল। বিয়ের কিছুদিন পরেই নিশাত মারওয়ানের সাথে ঢাকায় ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। যেহেতু মারওয়ানের কোনো ইনকাম ছিল না, সেহেতু মাহবুব আলম সমস্ত খরচ নিজ কাঁধে তুলে নেন। নিশাতকে ভর্তি করান। গ্রাম থেকে ট্রান্সফার করিয়ে ঢাকায় একটা সরকারি কলেজে অনার্স 2য় বর্ষে ভর্তি করায় তার শ্বশুর। প্রতিদিন ক্লাস করা সম্ভব না হলেও চেষ্টা করত উপস্থিত থাকার। তখন মারওয়ান আনানিয়া করত তাকে। সে যখন অনার্স 3য় বর্ষের ফাইনাল এক্সাম দেয়, তখন বুঝতে পারে তার শরীরে আরেকটি প্রাণ বেড়ে উঠছে। মারওয়ানকে এই কথা জানালে অদ্ভুতভাবে লোকটা শিথিল হয়ে গিয়েছিল। কোনো প্রতিক্রিয়া জানায়নি। কথায় কথায় মেজাজ দেখাতো না, কেমন যেন নিষ্প্রাণ নির্লিপ্ত হয়ে গিয়েছিল। নিশাত ঠিক ঠাহর করতে পারছিল না সন্তান আশায় লোকটা খুশি নাকি বেজার। যেদিন তার লেবার পেইন উঠল, সেদিন মারওয়ান আজাদের চোখে কি যেন একটা ছিল। ওই চোখ বেশিক্ষণ তাকাতে পারেনি সে। রাত 1:30, তখন গভীর রাত বলতে গেলে। ব্যথায় তার শরীর অবশ হয়ে গেছিল। চিৎকার করতে করতেই গলা ব্যথা বানিয়ে ফেলেছিল সে। কাঠকোট্টা রসকসীন কঠোর মারওয়ান আজাদ কি করবে বুঝতে পারছিল না। নিজের আরামের ঘুম বাদ দিয়ে তাকে নিয়ে হসপিটালে ছুটেছিল। সেই রাতে গাড়ি পেতে কষ্ট হয়েছিল অনেক। বাহিরে ছিল ঝুম বৃষ্টি, কারণ দিনটি ছিল 10ই শ্রাবণ 1426 বঙ্গাব্দ। বৃষ্টিতে ভিজে অত রাতে কোত্থেকে গাড়ি জোগাড় করে এনেছিল নিশাত জানে না। গাড়ির মধ্যে যখন পানি ভাঙছিল, নিশাতের ছটফট দেহটা নিজের দেহের মাঝে চেপে ধরেছিল নির্লিপ্ত সেই পুরুষ যুবা। কানের কাছে শুধু বলে চলেছিল,
কিছু হয়নি, কিছু হয়নি, আল্লাহ আছেন। নিশাতের তখন হুঁশ ছিল না, কাঁদতে কাঁদতে বেহুশ প্রায়। ব্যথায় কুকিয়ে উঠে মারোয়ানের বুকে কত কিল যে দিয়েছে তারই ওত্তা নেই। তখন তার মস্তিষ্ক কাজ করছিল না। একজন মাই বলতে পারবেন লেবার পেইনের ব্যথা কত কষ্টের। প্রচলিত আছে একটি শিশু জন্ম দিতে গেলে একজন মায়ের 20টি অথবা 27টি হাড় ভেঙে ফেলার মতো যন্ত্রণা অনুভূত হয়। ব্যথায় পিঠ, তলপেট, পা এবং সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল তার। এই অসহনীয় যন্ত্রণা দেখে মারওয়ান আজাদ তলপেটে হাত বুলিয়ে দিচ্ছিল। হাসপাতালে ওটিতে ঢোকার আগ পর্যন্ত নিশাত হাত ছাড়েনি মারওয়ানের। যখন ওটি রুমে ঢোকানো হচ্ছিল সে চিৎকার করে সেই হাতটা শক্ত করে চেপে ধরে বেহুশের মতো বলছিল, আমার সাথে থাকুন, আমার ভীষণ ভয় করছে। নার্স ডাক্তাররা হাত ছাড়ানোর জন্য জোরাজোরি শুরু করেছিলেন। তখন মারওয়ান তার মাথায় হাত বুলিয়ে কানে বিড়বিড় করে বলেছিল, আল্লাহ ভরসা, আল্লাহ আছেন, ভয় নেই। সেই দুই বাক্য এখনও নিশাতের কানে বাজে। বাক্য দুটিতে কি ছিল জানা নেই, তবে একেবারে শক্ত হয়ে শান্ত হয়ে গিয়েছিল সে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক ঘন্টা কষ্টের সার্থক করে চারিদিকে ফজরের আজানের সুমধুর ধ্বনির সাথে প্রতিধ্বনি হচ্ছিল একটি নবজাতকের কান্নার। নিশাতের কোলজোরে আগমন ঘটে এক পুত্র সন্তানের। নর্মাল ডেলিভারি হয়েছিল তার। জ্ঞান ফিরে শ্বশুরের কোলে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা দেখেছিল সে, যে তখন হাত পা ছড়িয়ে চিৎকার করায় ব্যস্ত। সেই অম্লান স্মৃতি এখনও জীবন্ত যেন। প্রথম প্রথম বাচ্চাকে কোলে নিত না মারওয়ান আজাদ, তবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। নিশাত জানে না কেন কোলে নিত না। জন্মের 7 দিনের দিন যখন আকিকা করা হয় তখন নাসিরউদ্দিন ও মাহবুব আলম অনেক ভেবেচিন্তে মারওয়ানের সাথে মিলিয়ে বাচ্চার নাম রাখে নাহওয়ান, যার আরবি অর্থ জ্ঞানী বুদ্ধিমান। নিশাতেরও ভীষণ পছন্দ হয় নামটি, কিন্তু মারওয়ানের সেই নাম পছন্দ হয় না। এই নাম রাখায় ভীষণ আপত্তি ওঠায় সে। তখন সবাই খেপে গেলে সে ফায়াজ নাম রাখার প্রস্তাব দেয়। অনেক বাকবিতণ্ডার পর শেষে সিদ্ধান্ত নেওয়া হয় বাচ্চার নাম হবে ফায়াজ নাহওয়ান। মারওয়ান এ নিয়ে আর আপত্তি ওঠায় না। ইসলামী বিধান অনুযায়ী বাচ্চার মাথা মুন্ডন করে 2টি খাসি জবাই দেওয়া হয়। নিজেদের জন্য কিছু গোস্ত রেখে বাকিটুকু গরিব ও আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। নাহনের বয়স যখন 1 মাস তখন মাহবুব আলম জোর করে ছেলের কোণে নাতিকে উঠিয়ে দেন। মারওয়ান কোলে নিয়ে দেখে তুলোর মতো নাদুস নুদুস চেহারার একটা বাচ্চা তার দিকে চেয়ে আছে। তার কোলে দেওয়া মাত্র দন্তবিহীন কি নীলমল হাসি, যেন এতদিন বাদে বাবার কোলে উঠতে পেরে আনন্দ আর ধরে না। মারওয়ান খুবই মোলায়েমভাবে তার কোলের মাংসপিণ্ডটা আঁকড়ে ধরে তাকিয়েছিল। বাচ্চাটাও এক দৃষ্টিতে তার জনকের দিকে চেয়েছিল। মাহবুব আলম কিছু বলার জন্য জোর করলে মারওয়ান কি বলবে বুঝতে না পেরে অনেকক্ষণ বাদে মুখ খুলে ভারী গলায় বলে উঠেছিল, এইটুকু আন্ডা বাপের চোখের দিকে তাকাস, চোখ নামা। বলা শেষ করতে না করতেই মারওয়ান ভিজে একাকার। সংবাদপত্র ছাপানো হলেই নিশ্চয়ই হেডলাইন হতো, পিতার কথা পছন্দ হওয়ায় পুত্রের মূত্র বিসর্জন। খাটে শুয়ে শুয়ে গলা ছেড়ে লালন গীতি গাইছে মারওয়ান আজাদ। নিশাত রান্নাঘর থেকেই শুনতে পারছে। আহা, মনে কি খুব আনন্দ। এখন যদি সে কোনো কাজের কথা বলে তখন চোখ মুখ কালো করে মরার মতো পড়ে থাকবে। এমন ভাব ধরবে কানেই শোনেনি। পৃথিবীর নাম্বার 1 বয়রা হয়ে যায় কাজের কথা শুনলে। নিশাতের কেন যেন ওই লোকের ফুর্তি সহ্য হচ্ছে না। এসেই ছেলেকে নিয়ে চিৎপটান হয়ে গলা ছেড়ে রেডিও চালু করেছে। রেডিও বলতে আবার গলা খারাপ না, কণ্ঠ ভালোই। এই কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে দারুণ শোনাতো, কিন্তু তা তো করবে না। যত সব খারাপ কাজ করার ওস্তাদ এই পুরুষ। মাঝে মাঝে বাতি উঠলে এই গানটা প্রায় গায় সে। নিশাত রান্নাঘর থেকে রুমে এসে বলল, নাওহান আঙ্গুর খাবে? বাবার বুকে শুয়ে থেকেই উত্তর দিল, আঙ্গুল খাবো না। কেন? তুমি আঙ্গুর খাও দেখে নিয়ে আসলাম, এখন খাবে না কেন? এখন খাবো না। আচ্ছা, যখন মন চাইবে খেও। নিশাত চলে যেতে নিলে আবার পিছু ফিরে মারওয়ানকে উদ্দেশ্য করে বলল, শুনুন, ঘরে চাল নেই, চাল আনতে পারবেন? আমার আজ মনে ছিল না আনার কথা। কথা শেষ করে দেখে মারওয়ানের নাক ডাকার আওয়াজ আসছে। এইমাত্র চোখ বন্ধ করে ঠ্যাং দোলাচ্ছিল, এখন কাজের কথা বলায় ভং ধরেছে। নাহন বাবার বুকের উপর শুয়ে হা করে নাক ডাকার আওয়াজ করছে। নিশাত হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। না, এই পুরুষ কোনোদিন ভালো হবে না। আচ্ছা, এর মধ্যে কি আল্লাহ মন দেয়নি? পাথর কেন এমন? কোনো অনুভূতি নেই, সংসারের প্রতি উদাসীন। হৃদয় নামক বস্তুটি কি আল্লাহ তাকে দেয়নি? দিয়েছে। এই আলসে ভাগ্য বন্ড পুরুষটিরও একটি হৃদয় আছে, যার দরজা কোনো সময় না খুলেও ফায়েজ নাহওয়ান নামক গোল আলুর সময় ঠিকই উন্মুক্ত হয়। নাহন যেদিন প্রথম বাবা ডাকলো সেদিন কঠোর অনুভূতিহীন উদাসীন মারওয়ান আজাদ প্রথমবারের মতো কাঁদল।
চিৎকার করে কান্না নয়, সে কান্না ছিল চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুর এক নীরব নৃত্য। নিশাদ জানে না সংসার বিরাগী নিরাসক্ত পুরুষটি কিসের জন্য সেদিন দুফোঁটা চোখের জল ফেলেছিল। সে অবাক পানে শুধু চেয়ে দেখেছিল, হয়তোবা এও ঠাহর করতে পেরেছিল মারওয়ান আজাদ নামক ভবঘুরে পুরুষটি দুর্বলতা তারই অংশ। ওই নরম তুলতুলে মাংসল কায়াটি কাপা গলায় নিজের বড় হাতের তালুর উপর 4 মাসের ছোট্ট মোলায়েম প্রাণপিণ্ডটির হাত মেলে রেখে যখন বিড়বিড় করে বলছিল, কি বললি? আবার বল দেখি। নাহন তখন অস্পষ্ট স্বরে আবার ডেকেছিল। বা বাবা। সেটাই ছিল নাহনের প্রথম বলি। এই বয়সে বাচ্চারা কথা বলতে জানে না, শুধু অস্পষ্ট শব্দ আওড়ায়। এটা বাচ্চাদের এক ধরনের খেলা। এত ছোট বাচ্চারা মূলত ব্যাবলিক করে। এগুলোকে বলা হয় প্রি লিঙ্গুইস্টিক সাউন্ডস। এই আধো আধো বলিকেই মারওয়ান বাবা ডাক ধরে নিয়েছে। অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে নিশাদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এই কথা মনে পড়লে নিশাদের দুঃখ প্রশমিত হয়। সামনে সাহিত্য পুরুষটির প্রতি রাগ পড়ে যায়। মারওয়ান আজাদের সেই দুফোঁটা চোখের জল তার সংসার জীবনে নড়বড়ে খুঁটি। হয়তো সংসার নামক খুঁটিটা বহু আগেই বোধহয় ভাঙত। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে ওই রগবাঁকা পুরুষটির কলার ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে, আমাকে বিয়ে করেছিলেন কেন? কিভাবে? কোন অ্যাঙ্গেলে কত ঘন্টা ঘুমান তা দেখাতে। ইমতিয়াজ ভুঁইয়া মানহার উপর চেঁচামেচি করছেন। মানহা নিঃশব্দে চোখের পানি ফেলছে। নিজের শখের ফুল গাছ ভেঙে ফেলায় ইমতিয়াজ ভুঁইয়া ক্ষেপে গেছেন। মানহাকে মুখ নিচু করে কাঁদতে দেখে ধমকে বললেন, এই মেয়ে, কান্না থামাও। কিছু বললেই কান্না শুরু। মহিলার জাতি বেজাত। উর্মি ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুনে নিচে এসে দেখলেন ইমতিয়াজ ভুঁইয়া মানহার উপর মেজাজ দেখাচ্ছেন। তাই সেখানে গিয়ে এই কথা শুনে গরু গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে? ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর কণ্ঠ শুনে চুপ করে গেলেন। তারপর চোয়াল ঝুরিয়ে বললেন, গাছ ভেঙেছে আমার, কাঁদবো আমি তা না। দুটো কথা শুনিয়েছি, অমনি কেঁদেকুটে একসার। মানহা ইমতিয়াজ ভুঁইয়ার কথা শুনে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, কয়েকশো কথা শুনিয়ে বলে দুটো কথা শুনিয়েছি। তার বড্ড অভিমান হলো শাশুড়ির পাশে দাঁড়ানো ওই বুড়োটার প্রতি। তাকে খালি ধমকায়, দেখলেই খিটমিট করে। মানহার প্রতি তার কিসের এত বিদ্বেষ যে সবসময় চিরতার মতো আচরণ করে? তার শাশুড়ি এমন চিরতার সাথে কিভাবে এত বছর সংসার করেছেন? উর্মি ভুঁইয়া মানহাকে ভেতরে যেতে বললেন। মানহা চোখ মুছে বাড়ির ভেতরে চলে গেল। উর্মি ভুঁইয়া চোখ ছোট ছোট করে স্বামীর পানে চাইলেন। ইমতিয়াজ ভুঁইয়া কাচুমাচু করছেন। তো আপনি আবার কবে থেকে গাছের প্রতি যত্নশীল? স্ত্রীর প্রশ্নে ইমতিয়াজ ভুঁইয়া থতমত খেয়ে বললেন। এভাবে বলছো কেন? সবসময় তো যত্নশীল। উর্মি ভুঁইয়া হাত ভাঁজ করে বললেন, তাই নাকি? কে যেন সপ্তাহে সপ্তাহে টবের গাছ ভাঙতো, বাগানের গাছ উগড়ে মাটি খাবলাতো। ইমতিয়াজ ভুঁইয়া গলা খাকারি দিয়ে মিনমিন গলায় বললেন, সেটা তো ছোট থাকতে। ছোটদের দ্বারা এসব ছোটখাটো ভুল হতেই পারে। হ্যাঁ, 30 বছরের দামড়া ফিডার খাওয়া ছোটদের দ্বারা ভুল হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না। ছোট বলে কথা। আপনার কথা অনুযায়ী মানহা তো নবজাতক শিশু। ছোটদের ভুল ধরতে নেই, আর নবজাতক শিশুর ভুল বুঝি ধরতে হয়। এগুলো তো তাদের খেলা। স্ত্রীর সুখ অপমানে মুখটা লটকে গেল চেয়ারম্যান ইমতিয়াজ ভুঁইয়া। এভাবে কথার মার প্যাঁচে ফেলবে কল্পনা করতে পারেননি তিনি। না বুঝে কথা বলে সর্বনাশ করে ফেলেছেন। এখন কিছু বলে তার সোনার অতীত ধরে টান মারবে। না বাবা, এখান থেকে মানে মানে কেটে পড়াই উত্তম। মুখ গম্ভীর করে উল্টো পথে হাঁটা দিয়ে দিয়েছেন। এর মধ্যে উর্মি ভুঁইয়া পিছন থেকে বললেন, ছোটবাবু কি গোস্বা করলেন? মানহা মুখ কালো করে ফ্লাফিকে নিয়ে বসে আছে। ইহাব রুমে ঢুকে হাতঘড়ি খুলতে খুলতে আয়নায় মানহার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, মন খারাপ নাকি? মানহা ঘাড় না নিয়ে না বোঝালো। তোয়ালে ঘাড়ে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, শোনো, আগামীকাল ডক্টর কাছে যাব। সন্ধ্যা রেডি হয়ে থাকো। ডাক্তারের কাছে কেন? কার অসুখ হয়েছে? ইহাব চলন্ত পাজরা থামিয়ে বলল, তোমার প্যানিক অ্যাটাকের জন্য কাউন্সেলিং করাবো। এভাবে কতদিন? বিয়ে হয়েছে 1 মাসের মতো হয়, অথচ বউর ধারে কাছেও ঘেঁষতে পারে না। এরকম আর কতদিন চলবে? তাই ঠিক করেছে তোমাকে কাউন্সেলিং করিয়ে সুস্থ করব। তারপর আমার হিসাব নিকেশ। মানহা আটকে উঠল। কাঁপতে কাঁপতে বিছানায় উল্টে পড়ল। ফ্লাফি মিমিউ করে ডেকে মানহার শরীরে উঠছে নামছে। ইহাব বোকার মতো চেয়ে থাকলো। তার কল্পনায় বাংলাদেশি মিডিয়া ভেসে উঠল, যেখানে আজাইরা বট সাংবাদিকরা প্রচার করছে স্বামী হিসেবে নিকেশ যাওয়ায় স্ত্রী সেন্সলেস, স্বামীর কারণে স্ত্রীর অ্যাটাক।
ইহাব মাথা নাড়িয়ে বাস্তব এলো। ভাগ্যের বাংলাদেশি ইউটিউবার কিংবা সাংবাদিক এখানে উপস্থিত নেই, না হলে আজকে তারা রসালো একটা শিরোনাম পেত, সাথে প্লাস পয়েন্ট হিসেবে সে জেলে বসে মশা মারত। বাংলাদেশের মানুষরা তো আবার নারী ঘটিত ব্যাপার এলে ডানে বামে তাকায় না, ডিরেক্ট অ্যাকশনে চলে যায়।